খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন রিজভী। বিদেশে নেয়ার অনুমতি দেয়নি মেডিকেল বোর্ড, দেশবাসীর দোয়া কামনা। পিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট। প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন ফজলে নূর তাপস। দুই নির্বাচনের চাপ সামলাতে ভোট কেন্দ্রে গোপন কক্ষ বাড়ানোর পরিকল্পনা ইসির। ফের জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি জামায়াতের। এবং গণ অভ্যুত্থানকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বললেন চিফ প্রসিকিউটর। এজলাসে দাঁড়িয়ে আদালতকে চ্যালেঞ্জ করা অধিকার বহির্ভূত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিজয়ের মাসে বিএনপি 16 দিন ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছিল তা স্থগিত করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি, তাদের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে। আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। এদেশের শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, এদেশের অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভূঁইয়া। তানজিদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ কি তথ্য পেয়েছেন আমাদেরকে জানাবেন। কারণে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তিনি ভর্তি আছেন। গত কয়েকদিন যাবৎ ওনার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থাটি কিন্তু অপরিবর্তিত। বেগম খালেদা জিয়া এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু শারীরিকভাবে অসুস্থতা জনিত কারণে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তিনি ভর্তি আছেন। গত কয়েকদিন যাবৎ ওনার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থাটি কিন্তু অপরিবর্তিত স্থিতিশীল, যেটা আমরা বলতে পারি রয়েছে। এবং আজকে আপনি জানেন যে আপনি বলছিলেন যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি যেটি জানিয়েছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে যারা চিকিৎসকরা রয়েছেন ওনারা যদি অনুমতি দেন এবং ওনার শারীরিক অবস্থার উন্নতি হয় তাহলে কিন্তু ওনাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমরা এখানে আছি দীর্ঘক্ষণ যাবৎ, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং যারা সুশীল সমাজের নেতৃবৃন্দরা এখানে কিন্তু আসেন এবং বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ওনাকে দেখতে আসছেন এবং যারা গণমাধ্যম কর্মীরা তাদের এই তথ্যগুলো কভার করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে মহামান্য রাষ্ট্রপতি যিনি একান্ত সহকারী সচিব মোহাম্মদ সাগর হোসেন উনি কিন্তু আসছিলেন এখানে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে। তিনি যেটি জানিয়েছেন যে দেশের গণতন্ত্র উত্তরণের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা খুব বেশি জরুরি। আগামী যেই রাজনীতি রয়েছে, আগামীর যে গণতন্ত্র রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বেগম খালেদা জিয়ার যে সক্রিয় ভূমিকা রাজনীতিতে সেটি কিন্তু তিনি বারবার বলছিলেন। এবং আরেকটি বিষয় বলছিলেন যে দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে। মহামান্য রাষ্ট্রপতি কিন্তু ওনার বারবার খোঁজখবর রাখছেন, সবসময় খোঁজখবর রাখছেন, প্রতিনিয়ত ওনার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি কিন্তু অবগত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে।
তানজিদ, আপনাকে ধন্যবাদ। বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ঘটনা তদন্তে গঠিত স্বাধীন কমিশন। হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে এর পেছনে তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটি মুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। স্বাধীন কমিশনের রিপোর্ট সত্য উদ্ঘাটনে ভূমিকা রাখবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটকে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন আখ্যায়িত করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, চাপ সামলাতে দ্বিগুণ হতে পারে ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা। বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান ইসি সচিব। তিনি বলেন, কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে বাড়ানো হবে সুযোগ সুবিধা। এতে বাড়তে পারে বাজেটের আকারও। ইমর আসাদের রিপোর্ট। জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং পরিকল্পনা সাজাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। অবকাঠামো উন্নয়ন, বাজেট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেখানে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, গণভোট ও সংসদ নির্বাচনের চাপ সামলাতে বাড়ানো হতে পারে ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা। কর্মকর্তাদের ভাতা বৃদ্ধির জন্য বাড়তে পারে বাজেটের আকারও। ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না, কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি সেটার সংখ্যা বাড়াতে হতে পারে। যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা এখন 2টা করে দিব, যাতে আপনার ফ্লো অফ ভোটার্সটা ঠিক থাকে। স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন, এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্য আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্য অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে, যাতে ওনারা পরনির্ভরশীল না হন। গণভোটের প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন ও সংসদ টিভিকে ব্যবহারের কথাও জানান ইসি সচিব। নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত বলেও উল্লেখ করেন আখতার আহমেদ। বিটিভি এবং সংসদ টিভি তারা ব্যাপক প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে 3টা জিনিসের উপরে: নির্বাচন, আউট অফ কান্ট্রি ভোটিং এবং গণভোট, 3টার ব্যাপারে। আমরা অনুরোধ করেছি যে প্রাইভেট টিভি চ্যানেল যেগুলো আছে, প্রচার মাধ্যম যেগুলো আছে, সেগুলো যেন আমরা কভারেজটা ভালো হয়। প্রবাসী ভোটারদের জন্য তথ্য সংশোধনের বিশেষ পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখছে ইসি। সংশোধনের জন্য সুযোগটা আগে সীমিত ছিল, এখন সেটাকে রাখা হয়েছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ফের জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোন দলের কথায় নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তা প্রতিরোধ করা হবে। বিকেলে রাজশাহী মাদ্রাসা ময়দানে 8 দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে, আমরা সকল দল 8 দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন। আমরা 8 দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ, পেশি শক্তির প্রভাব মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। তা না হলে নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে বলে জানান তারা। রোববার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নাহিদ সিরাজি, নিম্মির প্রতিবেদন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল ভয়েস নেটওয়ার্ক। রোববার এ উপলক্ষে সেরডাপ মিলনায়তনে 13শ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে সংস্থাটি।
এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা। আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশি শক্তির প্রভাবমুক্ত নির্বাচনের আয়োজনে গুরুত্ব দিতে হবে সরকারকে, না হলে নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনে ম্যানিপুলেশনের ব্যাপারে গুরুতর যদি কোনো অভিযোগ উত্থাপিত হয় তাহলে শুরুতেই নির্বাচন কিন্তু বড়ভাবে প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন কমিশন ইতিহাসে সেরা নির্বাচন করতে চাই, প্রধান উপদেষ্টা নিজেও সেই বক্তব্য দিয়েছেন, কিন্তু আপনি আরপিও সংশোধন করলেন ন্যূনতম রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। ব্যবসা করে অনেক টাকা পয়সা আয় করেছি, এখন আমাকে এমপি হতে হবে। আমি উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছে, আমাকে অমুক মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে। এই জায়গা থেকে বের হওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। এ সময় নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ সম্ভব। আর কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। গত দিনে মানুষের হাতে যে অবৈধ বা বৈধভাবে যে প্রচুর পরিমাণে টাকা আছে, এই টাকাটা এবার নির্বাচনে কিন্তু ব্যবহৃত হতে পারে। তো সেই জন্য আমাদের আসলে নির্বাচন কমিশন এবং সরকারকে আগে থেকেই একটা নির্দেশনা ঠিক করে সমাধানের পথ বের করতে হবে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভবপর নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকগুলি কিন্তু আমাদের আরপিওতে অন্তর্ভুক্ত হয় নাই। অংশগ্রহণমূলক নির্বাচনে নাগরিক সমাজের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। আমাদের নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে। নাহিদ সিরাজ নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানকে তথাকথিত বলা রাষ্ট্রদ্রোহিতা ও আদালত অবমাননা বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর এ মন্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, এজলাসে দাঁড়িয়ে আদালতকে চ্যালেঞ্জ করার অধিকার কোনো নাগরিকের নেই। এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আনা আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। মেসবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। সোমবার এ মামলার সাক্ষ্য গ্রহণ। রোববার এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের আগে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে ইনুর মন্তব্যকে আদালত অবমাননা সহ রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই সময় হাসিনাকে ফেরত আনার ব্যাপারে তিনি জানান, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে এবং একটা সময় যখন সফল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেছনে কি কি তৎপরতা ছিল। এদিকে জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সরাসরি হাজির হতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে এটার বিভিন্ন কপি বিভিন্ন বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং ওনাকে সশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়া চাঙ্গারপুলে ৬ হত্যা মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ, সাফাই সাক্ষী ৮ ডিসেম্বর। মিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ নির্বাচনে সভাপতি পদে আবারও জয়লাভ করেছেন আবু সালে আকন ও
পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল। সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ। সহসভাপতি পদে মেহেদি আজাদ মাসুম জয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম আর দফতর সম্পাদক হয়েছেন মোহাম্মদ রশিম। এছাড়া নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল ও আপ্যায়ন সম্পাদক হয়েছেন আমিনুল হক ভুইয়া। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপকরা। এবার কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতির কথা জানালেন তারা। 26তম থেকে 31তম বিসিএস ব্যাচের সহকারী অধ্যাপকরা বলেন, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও বহু বছর ধরে তাদের পদোন্নতি আটকে রয়েছে। সম্প্রতি আন্দোলনের পর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে 35তম ব্যাচ পর্যন্ত 1870 জন কর্মকর্তা পদোন্নতি পেলেও সহকারী অধ্যাপক পদ থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি স্থবির হয়ে রয়েছে বছরের পর বছর। আমরা দীর্ঘ সময় একই ক্যাডারে একই পদে চাকরি করি, ফলে আমরা শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত, সামাজিকভাবে আমরা বিধ্বস্ত, আর্থিকভাবেও কিন্তু আমরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। বর্তমানে আমাদের যারা পদোন্নতি যোগ্য আছি, এদের পদোন্নতি দিলে সরকারের কিন্তু সেখানে কোনো আর্থিক সংশ্লেষ নাই, কারণ আমরা সবাই কিন্তু সেই ফিডার পূর্ণ করেছি। 3 ডিসেম্বরের মধ্যে আমাদের ডিপিসির যে ডেট সেটি আপনারা ঘোষণা করুন। শান্তিপূর্ণভাবে আমরা সেটি চাচ্ছি। আর যদি সেটি না হয়, আমাদের একটি পরিকল্পনা রয়েছে 4 ডিসেম্বর থেকে লাগাতার আমরা এই অবস্থান কর্মসূচিতে আমরা যাব। খেলার খবর। বিপিএল এর দ্বাদশ আসরের নিলামে অবশেষে দল পেলেন 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিকাল 4টায় শুরু হওয়া নিলামে দেশের সিনিয়র ক্রিকেটারদের দিকে ছিল সবার দৃষ্টি। অন্যদিকে নিলাম থেকে প্রথমবারের মতো দল পেয়েছেন মাহফিজুল রবিন। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শুরু হয় এবারে বিপিএল এর নিলাম অনুষ্ঠান। নির্ধারিত সময় ছিল বিকাল 3টা, তবে আয়োজকদের সিদ্ধান্ত তা 1 ঘন্টা পিছিয়ে শুরু হয় বিকাল 4টায়। প্রথমবার বিক্রি না হওয়ায় নিয়ম অনুযায়ী 35 লাখ টাকার বৃত্তিমূলক বি ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহকে 22 লাখ টাকার সি ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা থাকলেও তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান দেখিয়ে বিসিবি সেই পথে যায়নি। শেষ পর্যন্ত তাদের ভিত্তিমূলক ধরে দিয়ে নিলামে তোলা হয়। নিলামে রংপুর রাইডার্স 35 লাখ টাকায় দলে বেরিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। অন্যদিকে একই ভিত্তিমূলক রাজশাহী ওয়ারিয়র দলে নেওয়া হয় মুশফিকুর রহিমকে। এবারে নিলামে এখন পর্যন্ত দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য উঠেছে মোহাম্মদ শেখ নাইমের। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে 1,10,00,000 টাকায়। জাতীয় দলের অধিনায়ক লিটন দাসকে রাখা হয় 50 লাখ টাকার ভিত্তিমূলক। নিলামের শুরুতে রংপুর রাইডার্স তাকে টেনে নেয়। শেষ পর্যন্ত 75 লাখ টাকায় লিটনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে রংপুর রাইডার্স। নতুন মৌসুমে দল গঠনের নিয়মও এসেছে পরিবর্তন। প্রতিটি দল সর্বোচ্চ 22 জন খেলোয়াড় নিতে পারবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন রিজভী। বিদেশে নেয়ার অনুমতি দেয়নি মেডিকেল বোর্ড। দেশবাসীর দোয়া কামনা। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট। প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন ফজলে নূর তাপস। 2 নির্বাচনের চাপ সামলাতে ভোট কেন্দ্রে গোপন কক্ষ বাড়ানোর পরিকল্পনা ইসির। ফের জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি জামায়াতের। এবং গণঅভ্যুত্থানকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বললেন চিফ প্রসিকিউটর। এজলাসে দাঁড়িয়ে আদালতকে চ্যালেঞ্জ করা অধিকার বহির্ভূত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।